আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এইচএসসি 2021 যারা বোর্ড পরীক্ষা দিতে তাদের যে অ্যাসাইনমেন্ট গুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে এই ক্ষেত্রে কিভাবে অ্যাসাইনমেন্ট করলে সবচেয়ে বেশি নম্বর পাওয়া সম্ভব, অথবা এই ক্ষেত্রে আসলে তোমার করণীয় কি হবে, অথবা কোন কোন বিষয় তোমার লক্ষ্য রাখা উচিত যাতে তুমি সর্বোচ্চ নম্বর পেতে পারো, সেগুলো সবকিছু নিয়ে আলোচনা করব। সো পুরো ভিডিও জুড়ে আমি কাউসার সরকার থাকছি তোমাদের সাথে, এবং যারা আমাদেরকে নতুন শুনছো, ডু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। চলো দেরি না করে শুরু করি। সো প্রথমেই তোমরা লক্ষ্য করে এটা দেখেছো যে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে একটা অ্যাসাইনমেন্ট গ্রিড তৈরি করা হয়েছে। এখানে গুচ্ছ 1-এ পদার্থবিজ্ঞান, এবং গুচ্ছ 2-এ জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, এবং গুচ্ছ 3-এ রসায়ন থাকছে অ্যাসাইনমেন্টের জন্য। আমি শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আলোচনা করতেছি, অন্যান্য বিভাগের জন্য কিন্তু সেম কথা। সো এখানে গুচ্ছ 2-এ একটা জিনিস আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে জীববিজ্ঞান বা উচ্চতর গণিত দুইটা একটা আপনাকে করতে হবে। সো এখানে জীববিজ্ঞান বা উচ্চতর গণিতের মধ্যে কোনটা করবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে তোমার ঐচ্ছিক বিষয়ের উপর। তোমার ঐচ্ছিক বিষয় যদি জীববিজ্ঞান হয় তাহলে তুমি উচ্চতর গণিত করবে গুচ্ছ 2 পার্ট থেকে, আর যদি তোমার ঐচ্ছিক বিষয় উচ্চতর গণিত হয় তাহলে তুমি জীববিজ্ঞানে অ্যাসাইনমেন্ট গুলো শুধু করবে। এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা, আর প্রতি উইকে যেটা যেটা আসবে সেটা সেটা কমপ্লিট করে জমা দিতে হবে। সো পরবর্তী স্টেপে যাই। একটু লক্ষ্য করো যে অ্যাসাইনমেন্ট নম্বর 1 দিয়ে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা অ্যাসাইনমেন্ট এসেছে, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় ভেক্টর শিরোনামে। সো এই ক্ষেত্রে একটি আমাদের উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের আঙ্গিকে তোমাকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান বন্টন তোমাকে এই দিকে লক্ষ্য করতে হবে, যে মূল্যায়ন বা দিক নির্দেশনা। যে এখানে দেখো প্রথম কোশ্চেনের জন্য 3 নম্বর সর্বোচ্চ আছে, সর্বনিম্ন 1, তারপরে 2, তারপরে সর্বোচ্চ 3। এবার খ এর জন্য দেখো সর্বোচ্চ 2 নম্বর, তাহলে 3, 2, 5, 5। ঘ এর জন্য হচ্ছে 3 নম্বর, তাহলে আরো 3, তারপরে ঘ এর জন্য 3 নম্বর, উ এর জন্য 2 নম্বর সর্বোচ্চ, এবং চ এর জন্য সর্বোচ্চ 3 নম্বর। এভাবে তুমি এটার জন্য 3, 3, 6, 6, 3, 9, 12, 13, 14, 15, 16 নম্বর তুমি হচ্ছে পাবে। সো সর্বোচ্চ 16 নম্বর পেতে পারো। সো এই ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কি নির্দেশনা তোমাকে দিয়ে দিছে। সো নির্দেশনা হিসেবে তুমি দেখো যে এখানে পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য কিলোমিটার এককে, তার মানে এখানে যেখানে যেখানে তুমি দৈর্ঘ্য পাবা, ঠিক আছে, যে নদীর ক্ষেত্রে প্রস্থ পাবা, যাই পাচ্ছ না কেন সেগুলো তোমাকে কিলোমিটার এককে নিতে হবে, এবং যে বেগ ভেলোসিটি সেটা তোমাকে কিলোমিটার পার আওয়ার এককে নিতে হবে, এবং সময়টাকে ঘন্টা এককে নিতে হবে। সো এইটা তোমাকে করতে হবে। তারপরে একটু লক্ষ্য করো যে নির্দেশক দেওয়া আছে যে গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন। এই জন্য কি করতে হবে, 3 নম্বর পেতে গেলে তোমাকে প্রয়োজনীয় তথ্য লিখতে হবে, অবস্থান ভেক্টর গুলো প্রকাশ করতে হবে, পি আর কিউ গুলো প্রকাশ করতে হবে, তারপরে একক ভেক্টর তোমাকে দেখাইতেও হবে। সো এইটা হচ্ছে কথা। তারপরে দেখো খতে 2 নম্বর পেতে গেলে তোমাকে কি করতে হবে, প্রয়োজনীয় তথ্য সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করতে হবে, এবং যথাযথ যে সূত্রগুলা, যে আমাদের বেসিক গুলা লাগে সেগুলা সম্পর্কে সাইড নোটস গুলা দিতে হবে তোমাকে। গতে দেখো, গতে হচ্ছে গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন সাথে ব্যাখ্যাও করতে হবে, তার মানে এখানে তোমাকে কিছু ব্যাখ্যাও করতে হবে এবং উত্তর উপস্থাপন করতে হবে। গাণিতিক সূত্র লাগলে সেটা তোমাকে ইউজ করতে হবে। ঘতে দেখো গাণিতিক সূত্র সহ তোমাকে উত্তর উপস্থাপন করতে হবে। সো গাণিতিক সূত্র তো দিতেই হবে, তার পাশাপাশি উত্তর উপস্থাপন তো করবাই। সো গাণিতিক সূত্রসমূহ, গ্রহণযোগ্য দিক এবং সময় উপস্থাপন, তো সবগুলোই তোমাকে এই যে 3 নম্বর পেতে হলে যা যা বলেছে সবই তোমার দিতে হবে। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে এগুলো একটু তোমাকে খেয়াল রাখতে হবে যে কি কি করতে বলা হয়েছে। সো 13 থেকে 16 পেলে এক্ষেত্রে অতি উত্তম ক্যাটাগরিতে তুমি যেতে পারবা। সো এটা ছিল পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য দিক নির্দেশনা। রসায়ন একটু লক্ষ্য করে দেখো, রসায়ন প্রথম পত্র অ্যাসাইনমেন্ট নম্বর 1-এ আমাদের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন শিরোনামে একটা অ্যাসাইনমেন্ট, বা হচ্ছে অ্যাসাইনমেন্টের নামটা বা যাই বলি না কেন, এখানে দেখো অ্যাসাইনমেন্টের এখানে লেখা আছে যে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। এইটা থেকে আমি আসলে বুঝতে পারতেছি না যে আমাকে কি করতে হবে। এবার একটু লক্ষ্য করে যে আমার নির্দেশনা কি আছে।
প্রথম নির্দেশনা দেখো কতে বলা আছে পরমাণুর মডেল বর্ণনা করা। সো এবার একটু লক্ষ্য করো, তুমি এখানে দেখো ক খ ঘ ঘ 4টি প্রশ্ন পাচ্ছ। সো 4টি প্রশ্ন যেহেতু পাচ্ছ এবং এদিকে একটু লক্ষ্য করো পারদর্শিতার মাত্রা বা নম্বর হিসেবে সর্বোচ্চ প্রতিটা কোশ্চেনের জন্য 4 করে দেওয়া আছে, তার মানে 16 নম্বর এখানেও। সো এখানে তোমার হচ্ছে প্রতিটা কোশ্চেনের জন্য 4 নম্বর। সো এগুলো একটু তোমাকে আগে থেকে লিখতে হবে। লিখার জন্য তোমাকে কতটুকু জায়গা নিয়ে লিখতে হবে, কত ভালো করে লিখতে হবে, সেগুলো তো মূল্যায়নের উপরে ডিপেন্ড করতেছে, এই জন্য এগুলো দেখা একটু জরুরি। এবার আসো যে পরমাণুর মডেল বর্ণনা করো। ভাই আমার তো বইয়ে 2টা পরমাণু মডেল আছে, রাদারফোর্ড আছে, বোর আছে, আমি কোনটা বর্ণনা করব? এটার জন্য তোমাকে এই যে নির্দেশকে যেতে হবে যে বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা, তার মানে এই যে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ যে ব্যাখ্যাটা আছে সেটা তোমাকে আলোচনা করতে হবে। এটা তো গেল হচ্ছে আমাদের বুঝার ব্যাপারটা যে আসলে কি করতে বলছে। দেখো ব্যাখ্যা করতে বলছে কিন্তু এখানে ছিল বর্ণনা করা, মডেল বর্ণনা করা, তার মানে কিন্তু আমাকে বুঝতেই পারছো যে কিভাবে আলোচনা করতে হচ্ছে। এবার দেখো যে শিখন ফলে কি বলছে। প্রথম কোশ্চেনটা শিখলে তুমি কি শিখতে পারবা মানে অ্যান্সার করলে, সেটা হচ্ছে পরমাণু রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা করতে পারবে। সীমাবদ্ধতাতে হালকা পাতলা আলোচনা থাকবে কিন্তু সেটা অনেক বড় করে থাকবে না রাদারফোর্ড এবং বোরের তুলনা। সো এটা তুমি শেষে হালকা করে রাদারফোর্ড ও বোরের মধ্যে হালকা তুলনা করে দিবা যাতে করে তুমি 4 নম্বর পেতে পারো। এবার আসি 2তে। খতে বলছে কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করো। এটা দেখে তোমার মাথায় প্রথমে কি আসবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, যদিও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা 3 নম্বরে। সো এটা তুমি বর্ণনা করে দিবা, কিন্তু একটু লক্ষ্য করে দেখো নির্দেশকে কি বলছে, 4টি কোয়ান্টাম সংখ্যার সমূহের বর্ণনা এবং তাৎপর্য। তার মানে হচ্ছে এখানে যেহেতু তাৎপর্য আলাদা করে বলছে, বর্ণনার পাশাপাশি ছোট করে তাৎপর্যগুলো লিখে দিতে হবে, এতে করে তুমি হয়তোবা 4-এ 4 পেতে পারো। দেখো এখানে কি বলছে, 4টি কোয়ান্টাম সংখ্যার যথাযথ বর্ণনা সহ তাৎপর্য ব্যাখ্যা। আবার একটু এদিকে আসো যে শিখনফল কি বলছে। শিখনফলে বলছে যে কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে যে তোমার হচ্ছে প্রতিটি শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা লিখতে পারো তুমি। তারপরে হচ্ছে এই এল এর মান দিয়ে উপস্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা লিখতে পারো। এম এর মান অরবিটাল সংখ্যা নির্দেশ করে, সেখানে এই অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে তুমি ইলেকট্রন সংখ্যা পাও, সেটাও করতে পারো। স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়েও বের করতে পারো। এগুলো সাইডে এক লাইন করে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার নিচে লিখে দিতে হবে, এতে করে তুমি 4-এ 4 পাওয়ার সম্ভাবনাটা বহুলাংশে বেড়ে যাবে। এবার গতে দেখো কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। এখন কোয়ান্টাম সংখ্যা থেকে আমি হচ্ছে জানি যে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। এখন কথা হচ্ছে কোনটা, অনেকগুলা করব নাকি শুধুমাত্র চতুর্থ, নাকি শুধুমাত্র পঞ্চম শক্তি স্তরের জন্য করব, না শুধু তৃতীয় শক্তি স্তরের জন্য করব। নির্দেশকে গেলে দেখতে পারবে যে n = 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। সো এইখানে তুমি হচ্ছে 3 এর জন্য করতে পারবা। তারপরে দেখো কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম। সো এইটা হালকা করে তোমাকে আলোচনা করতে হবে এবং আকৃতিগুলো এসপিডিএফ এর জন্য হালকা করে আলোচনা করবা। তারপরে আসো ঘ, পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করো। এটা তো তুমি হচ্ছে জানো যে আউটবাউন্ড নীতি, পলিবিভার্জন নীতি, হুন্ডের নীতি। এখন কোনটা আলোচনা করবা? এবার ঘতে নির্দেশকে আসো যে আউটবাউন্ড নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। এবার দেখো শিখনফল কি বলছে যে আউটবাউ, হুন্ড ও পলিবিভার্জন নীতি প্রয়োগ করে ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তার মানে আসলে তোমাকে এখানে আউটবাউ নীতি ভালো করে আলোচনা করতে হবে, হুন্ডের নীতি ভালো করে আলোচনা করতে হবে এবং পলিবিভার্জন নীতিটাও আলোচনা করতে হবে যে একটি পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। দেন তোমাকে পটাশিয়ামের জন্য সুন্দরভাবে এই নীতিগুলোর আলোকে আলোচনা করতে হবে। পটাশিয়ামের জন্য আমরা জানি যে 3D তে না গিয়ে 4s এ যায়, তার কারণ হচ্ছে n+n নীতি, আউটবাউ নীতি হালকা করে আলোচনা করে দিতে হবে। ক্রোমিয়ামের জন্য 3D 5 হয়, 4s 1 হয়, তার কারণ হচ্ছে 4s এ একটা থাকলেও কি স্থায়িত্ব থাকে এবং 3D তে 5টা থাকলেও তার কি ভালো বেশি স্থায়িত্ব থাকে, দ্যাট মিনস তোমার হচ্ছে স্থিতিশীল হয়, এই জন্য এগুলা করতে হয়। সো এই যে এইগুলা যদি তুমি ভালো করে খেয়াল রেখে করো এবং হচ্ছে নীতিসমূহ উল্লেখপূর্বক ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি 16-তে 16 পেতে পারো অথবা 14 থেকে 16 ক্যাটাগরিতে থাকতে পারো। এবার একটু লক্ষ্য করো, অনেকে বলবে যে অ্যাসাইনমেন্ট গুলো এইভাবে যদি না করে শুধুমাত্র হালকা করে যা চেয়েছে তা দিয়ে দিলে কি হবে না? হ্যাঁ, এক্ষেত্রে হবে, না হওয়ার কিছু নাই, কিন্তু তুমি হয়তোবা সঠিক মার্কস বা হচ্ছে সর্বোচ্চ মার্কসটা পাবা না। এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই, যেহেতু তোমাকে এই 30টা অ্যাসাইনমেন্ট দিয়ে জাজ করা হচ্ছে, তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সর্বোচ্চ
ভালো রেজাল্টটা করার জন্য তুমি যা কিছু তাই করতে পারো, ভালো করে খেয়াল করে করতে পারো, ইউনিক ভাবে করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। যদি তুমি ভালোভাবে করো অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। সর্বশেষে বলতে চাই যে যারা আমাদেরকে নতুন শুনছো, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদেরকে ইন্সপায়ার করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ।